ছোটবেলা থেকেই শুনেছি বিয়ে হলেই নাকি ছেলেরা পর হয়ে যায়, কিন্তু সত্যি কি তারা পর হয়ে যায়? এমনই এক রহস্যময় সমস্যায় জড়িয়ে পড়েছে সুরি। যেখানে সাধারণ পরিবারে ঝগড়া হয় বউ আর শাশুড়ির মাঝে, সেখানে বিয়ের পর সুরির 5 বছরের ভাগ্নে আর সুরির স্ত্রী রেখার মাঝে শুরু হয় স্বামীকে নিয়ে টানাটানি। এবার ভাবুন তো, একজন মানুষকে নিয়ে তার স্ত্রী আর ভাগ্নে টানাটানি শুরু করলে ঠিক কি হতে পারে? শুরু হয় হাসি, কান্না, মারামারি আর এক মহা কেলেঙ্কারি কাণ্ড। বিয়ের পর কোথায় স্বামী স্ত্রী একটু ঘুরতে যাবে, একসাথে রেস্টুরেন্টে খেতে যাবে, তা না করে যদি স্বামী সবকিছুর মাঝেই ভাগ্নেকে টেনে আনে, তাহলে কি আর সংসার টিকবে? রক্তের টান, ভালোবাসা আর দায়িত্ব সবকিছু মিলে তৈরি হয়ে যায় এক জগা খিচুড়ি, যা দেখলে আপনিও বলতে বাধ্য, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তবে কখনো হাসিয়ে তো কখনো কাঁদিয়ে এই গল্প দেখিয়ে যাবে এমন কিছু বাস্তবতা যেটা হয়তো সবাই দেখে তবুও না দেখার ভান করে বসে থাকে। এমনই ভরপুর সাসপেন্স, টুইস্ট, ফ্যামিলি কমেডি, ড্রামা আর বাস্তবসম্মত গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি মামান, যার অর্থ মামা, মানে মায়ের ভাই আর কি। তিরচির এক কমিউনিটি সেন্টারে তারা নামের এক মেয়ের বেবি শাওয়ার হচ্ছে। সবাই বেশ আনন্দের সাথেই অনুষ্ঠান শুরু করতে গেলে লক্ষ্য করে তারার অনুষ্ঠান যে শুরু করবে সেই গিরিজা আশেপাশে কোথাও নেই। গিরিজার শাশুড়ি প্রচুর রেগে বলে, দেখো গিয়ে, মহারানী এখানেও তার নাটক শুরু করে দিয়েছে। তাকে খোঁজার আগে তার ভাইকে খোঁজো, ভাই না বললে সে এবার আসবে না, যত সব নাটক। চুরির বন্ধু সুমেশ দৌড়ে এসে দেখে চুরি খুশিতে পাগলের মতো নাচছে। সুমেশ রেগে বলে, এই প্রথম কোন বয়ফ্রেন্ডকে তার গার্লফ্রেন্ডের বেবি শাওয়ারে এভাবে নাচতে দেখছি, জলদি ভিতরে চল, তোর বোন ঝামেলা পাকিয়েছে। এদিকে গিরিজার স্বামী সিঙ্গা তাকে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, আমার প্রত্যেকটা ফ্যামিলি ফাংশনে তুমি এমন ঝামেলা কেন করো? চুরি গিরিজাকে এসে বলে, এসব কেন করছো দিদি, জলদি চলো, সবাই অপেক্ষা করছে। গিরিজা বলে, দেখ, এই মেয়ের তোকে বিয়ে করার কথা ছিল, কিন্তু তার পরিবার অন্য কারোর সাথে বিয়ে দিয়ে এখন তার বেবি শাওয়ার মানাচ্ছে, আর তুই চাস আমি গিয়ে ওদের অনুষ্ঠান শুরু করি? আর এখানে যারই বেবি শাওয়ার হোক না কেন আমাকেই ডাকা হয়, যেন তার সৌভাগ্য আমার লাগে আর আমারও বাচ্চা হয়, তাই তো? বিয়ের এত বছরেও আমার বাচ্চা হয়নি, এই জন্য তোমরা আমাকে এভাবে টর্চার করবে? আমি যদি এরপর কারোর বেবি শাওয়ারে যাই, সেটা হবে তোর স্ত্রীর বেবি শাওয়ার, ব্যাস, আমি আর কোথাও যেতে পারবো না। সিঙ্গা রেগে বলে, তুমি কোনোদিনও শুধরাবে না, বলেই তার মাকে বলতে আসে। মা তো ততক্ষণে লোকজন জড়ো করে ছেলের বউয়ের বদনাম শুরু করে দিয়েছে। সিঙ্গা আসতেই মা বলে, তোকে কতবার বলেছি ওকে ছেড়ে দিয়ে আবার বিয়ে কর। সবাই উল্টা সিঙ্গার মাকে নিয়ে কানাঘুষা করে যে এ কেমন মহিলা। সিঙ্গা তার মাকে কোনোভাবেই চুপ করাতে পারে না। মা বলে, কোনো কারণ ছাড়াই সুরি আমাদের পেছনে এত টাকা খরচ কেন করে? নিশ্চয়ই ওর বোনের খুদ ঢাকতে। কথাটা গিরিজার কানে আসতেই সুরির মানা সত্ত্বেও তেড়ে এসে শাশুড়ির কথা জবাব দিতেই যাবে, কিন্তু কিছু বলার আগেই শাশুড়ির মুখের উপরে বমি করে দেয়। সাথে সাথেই তার মাথা ঘুরিয়ে ওঠে, কারণ আর বুঝতে বাকি থাকে না যে গিরিজা প্রেগন্যান্ট। ঝগড়ার মহল বদলে সবার হাসিতে ভরে যায়। গিরিজা হাসপাতালে চেক আপে আসে। প্রেগন্যান্সি কিটে 2টা দাগ দেখে তার তো খুশির কোনো সীমা নেই, কিন্তু ডক্টরের কাছে আসতেই তার হাসি মাখা মুখটা মলিন হয়ে যায়, কারণ গিরিজার এখন 33 বছর বয়স আর বিয়ে 10 বছরে সে একবারও প্রেগন্যান্ট হয়নি। এটা শুনে ডক্টর বলে, এখন আপনার টেস্ট রেজাল্ট পজিটিভ আসার সম্ভাবনা খুবই কম। সামনে বসে থাকা ডক্টর রেখার ডক্টরের এমন আচরণ মোটেও ভালো লাগে না, তাই সে বলে, আমরা একবার স্ক্যান করে দেখতে পারি, আপনি চিন্তা করবেন না। গিরিজার মন খারাপ দেখে সুরি তাকে আশ্বাস দেয় যে চিন্তা করো না। স্ক্যান রুমে এসে রেখা গিরিজাকে ঠিক হয়ে শুতে বললে সুরি দৌড়ে এসে তার বোনকে শুইয়ে দেয়। সেই ডক্টর এসে বলে, না, মনিটরে কিছুই দেখা যাচ্ছে না, বলেছিলাম না এখন প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা কম। এত বছর পর বাচ্চা হওয়ার ক্ষীণ আশা পেয়ে এভাবে সব শেষ হয়ে যাচ্ছে দেখে সিঙ্গা কান্না করতে করতে বের হয়ে যায়। গিরিজা আরো ঘাবড়ে কান্না করে দেয়। রেখা তাকে বলে, আপনি পানি খেয়ে আসেন, তাহলে ভালো করে দেখা যাবে। গিরিজা তবুও কান্না করছে। সুরি দৌড়ে এসে তাকে বোঝানোর চেষ্টা করে। সুরির বোনের প্রতি এতটা দায়িত্ববোধ দেখে রেখা অবাক হয়ে তাকায়। হাসপাতালের বারান্দায় বসে সুরি বোনকে ডাবের পানি খাওয়াতে খাওয়াতে মনে করে গত 10 বছরে তার বোনকে এই এক বাচ্চার জন্য কতটা না মানসিক আর শারীরিক অত্যাচার সহ্য করতে হয়েছে। কখনো তার শাশুড়ির কথায় মন্দির থেকে মন্দিরে ঘুরে বেড়াতে হয়েছে, 100 সিঁড়ি হাঁটু ভর করে উঠতে হয়েছে, এমনকি
এমনকি শুদ্ধির নামে গর্তের বালি খেতে হয়েছে। গিরিজা একদিন আর সহ্য করতে না পেরে কান্না করতে করতে সুরিকে কল দিয়ে বলে, এ বাসার কেউ আমাকে ভালোবাসে না, সবার শুধু একটা বাচ্চার দরকার। সারা দিন আমাকে কথা শোনাতেই থাকে। সুরি গিরিজাকে কখনো জুস খাওয়ায় তো কখনো এক বোতল পানি খেয়ে নিতে বলে। গিরিজা রেগে বলে, দাঁড়া, এখনই সব শেষ করে দিচ্ছি বলে ঢক ঢক করে পানি পান করতে থাকে। তার এত মানসিক যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। কিছুক্ষণ পর পিয়ের বেগ আসতেই সুরি গিরিজাকে টেস্ট করাতে নিয়ে আসে। গিরিজা চোখ মুখ বুজে শুধু একটা দোয়াই করছে। রেখা তাকে উঠিয়ে বসিয়ে বলে, আপনি মা হতে চলেছেন। এ কথা শুনে গিরিজা ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায়। তারপর খুশিতে চিৎকার করে কান্না করতে থাকে। সুরির চোখ ছলছল করে ওঠে। সুরি বোনকে উঠিয়ে রেখাকে ধন্যবাদ বলে বোনকে আগলে নিয়ে যায়। রেখার সুরিকে বেশ ভালোই লাগে। বাসায় এসে সুরি সবসময় গিরিজার দিকে নজর রাখে। মামা হওয়ার খুশিতে রান্নাঘর থেকে মাকে বের করে দিয়ে নিজেই বিশেষ রাঁধুনির মতো রান্না শুরু করে দেয়। একদিন চেকআপে আসলে গিরিজা একটা বাচ্চার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে দেখে সেই বাচ্চাকে এনে গিরিজার কোলে দিয়ে দেয়। গিরিজা সেই বাচ্চার হাতে মুখে চুমু দিয়ে ভরিয়ে দেয়। ভাইয়ের বোনের প্রতি এতটা ভালোবাসা দেখে রেখার সুরির প্রতি ভালো লাগাটা আরো বেড়ে যায়। কেটে যায় 3টা মাস। সুরি গিরিজাকে নিয়ে চেকআপে আসলে তার বান্ধবীর দেওয়া নম্বরে কল করতে করতে গিরিজাকে বলে, হাসপাতালের সবাই যা ভাব দেখায় তাই ভাবলাম কারোর রেফারেন্সে আসি, না হলে এরা যা বাদর। তখনই রেখা বের হয়ে আসে, দেখা যায় নম্বরটা আসলে তারই। বেচারা লজ্জায় কল কেটে রেখাকে সাইডে নিয়ে বলে, আপনাকে আমি কিছু বলিনি, আপনি তো অনেক ভালো। গত 10 বছরে বাচ্চা না হওয়ার জন্য আমার দিদিকে কত পচা পচা নাম দেওয়া হয়েছে, কিন্তু একমাত্র আপনি তাকে মা নামে ডেকেছেন। আপনি অনেক ভালো। রেখা হাসতে হাসতে চলে গেলে সুরি জলদি তাকে কল দিয়ে বলে, আপনার নম্বর তো আমি সেভ করেছি, আপনিও সেভ করে নেন। রেখা অপর দিকে ফিরে লাজুক হাসি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর টেস্টের সময় গিরিজা সুরিকে বলে, আমি চাই আমার বাচ্চার প্রথম হার্টবিট তুই শুনবি। সুরি হেডফোন দিয়ে হার্টবিট শোনা মাত্রই থমকে দাঁড়ায়। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। সুরিকে কান্না করতে দেখে রেখার চোখও ছলছল করে ওঠে। এরপর আর কি, সারা দিন সে বোনের সেবা যত্ন করতেই থাকে। কখনো বোনের পা টিপে দেয়, কখনো বাচ্চার সাথে কথা বলে। সারা দিন গিরিজাকে হাসি খুশি রাখে। বেশ কিছুদিন পরে চেকআপে আসলে সুমেশ লক্ষ্য করে রেখা সুরির দিকে তাকিয়ে হাসছে। এমন এক কালো পোলা এত সুন্দরী ডক্টর মেয়েকে পটিয়ে ফেলেছে, এটা ভেবেই বেচারা তো জান যায় যায় অবস্থা। হিংসুকেরা তো জ্বলতেই থাকবে, তাই বলে কি আর ভালোবাসা থেমে থাকবে? রেখা আর সুরি তো একদম প্রেমে হাবুডুবু খেতে থাকে। সারা দিন ফোনে কথা আর মেসেজ চলতেই থাকে। একদিন সুরি হঠাৎ অ্যাপ দেখে এসে বলে, জানো দিদি, তোমার বাচ্চা এখন আমাদেরকে শুনতে পাবে, তাই ওর সাথে আমি প্রথম কথা বলবো। গিরিজা উঠে বসতেই সুরি বলে, শোনো মামা, তুমি সবার আগে মা নয় বরং মামা বলবে, বুঝেছো? তোমার জন্য আমি অনেক কিছু এনে দিব। তুমি আমার মতো হাঁটবে, কথা বলবে, সব কিন্তু আমার মতো হতে হবে, কারণ তুমি তো আমার বাবা। গিরিজার প্রেগনেন্সির 7 মাস পড়তেই তার বেবি শাওয়ার করা হয়। সেই অনুষ্ঠানে রেখাও এসেছে। গিরিজা বলে, এখন আমার ভাই আমার গায়ে হলুদ দিবে। এক মহিলা বলে, অবিবাহিত ছেলে এসবে হাত দিতে পারবে না। গিরিজা বলে, আমার ভাই পারবে না, কিন্তু আমার সন্তান তো পারবে। সুরি কান্না করতে করতে বোনকে হলুদ লাগিয়ে দেয়। এদের পরিবারের সবার ভালোবাসা দেখে রেখা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ একদিন গিরিজার লেবার পেন উঠলে তাকে হাসপাতালে আনা হয়। ওটির বাইরে দুই পরিবারের সবাই উন্মুখ হয়ে বাচ্চার জন্য অপেক্ষা করছে। ডক্টর বের হয়ে এসে বলে, ছেলে হয়েছে আর মা বাচ্চা দুজনই সুস্থ, আমরা এখনই বাচ্চাকে আনছি। আসলে বাচ্চার গলায় নাড়ি পেঁচিয়ে গিয়েছিল, তাই একটু দেরি হয়েছে। ডক্টর ভিতরে বাচ্চা আনতে যেতেই মা আর গিরিজার শাশুড়ি বলে, গলায় নাড়ি পেঁচিয়েছে, তার মানে মামার এখন বাচ্চাকে না দেখাই ভালো। সুরি দিতে না চাইলেও সবাই তাকে কোনো রকমে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এতগুলো মাস যাকে দেখার জন্য এত আয়োজন, তাকেই সে দেখতে পারবে না, এটা ভাবতেই তার অনেক কান্না পায়। রেখা এসে সুরিকে মামা হওয়ার জন্য অভিনন্দন দিতেই দেখে সে মুখ গুমরা করে দাঁড়িয়ে আছে। সুরি সব বলতেই রেখা বলে, এসবে এখন কে বিশ্বাস করে? আসলে ঠিকমতো ডায়েট আর ব্যায়াম না করার কারণে 80% বাচ্চারাই এমন হয়। এতে শুধু সমস্যা একটাই, নর্মাল ডেলিভারি হয় না, বাচ্চাকে সিজার করে বের করতে হয়। তার সাথে তোমার না দেখার কি এমন সম্পর্ক আছে? কথাটা শোনা মাত্রই সুরি দৌড়ে ওটির সামনে আসে। সিংহাত তখন তোয়ালে হাতে দাঁড়িয়ে আছে যে সে তার সন্তানকে প্রথম কোলে নিবে। আচমকাই সুরি এসে সেই তোয়ালে নিয়ে তাকে জোরে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সিংহা দাদাকে বলে, এসব কেমন আচরণ? দাদা বুঝিয়ে বলে, আরে মামা হওয়ার খুশিতে ও তো সুদবুদ হারিয়েই ফেলেছে। তখনই নার্স বাচ্চা এনে সুরির কোলে দেয়। ভাগ্নেকে দেখে সুরির
চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। রেখা দূর থেকে দেখে হাসতে থাকে। পরের দিন সুরি রেখাকে গতকালের জন্য ধন্যবাদ দিতে আসলে দেখে রেখা তার সাথে কথাই বলছে না। মেলাক্ষণ তার পিছু পিছু ঘুরে কোনো পাত্তা না পেলে সুরি জিজ্ঞেস করে কি হয়েছে, বলবে তো? রেখা বলে গতরাতে কি বলেছিলাম সেটা না শুনে তো তুমি দৌড় দিলে। সুরির মনে পড়ে রেখা বলেছিল বাচ্চার গলায় নাড়ি পেঁচালে সেই বাচ্চার মামার তাকে দেখা উচিত না, কারণ এতে মামার ক্ষতি হতে পারে। আর তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো আমার সমস্যা হবে, তা নিয়ে তুমি কেন ভয় পাচ্ছ? তার মানে রেখা ইনডিরেক্টলি সুরিকে প্রপোজ করেছে। এটা বুঝতে পেরেই সুরি আর রেখা দুজনেই হাসতে থাকে। এখন গিরিজার ছেলেকে সুরি সারা দিন দেখে রাখে আর তার ফাঁকে ফাঁকে রেখার সাথে প্রেম চালিয়ে যায়। একদিন সুরি রেখাকে বলে আজ দাদার বাসায় তোমার আর আমার দাওয়াত। রেখা জিজ্ঞেস করে দাদা আবার কে? সুরি বলে বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের প্রতিবেশী দাদাই আমাদেরকে দেখে রেখেছে। তাকে এই গ্রামের সবাই অনেক সম্মান করে। দাদার কোনো সন্তান নেই, তাই আমরাই তার সন্তানের মতো। রেখাকে দাদা আর তার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিলে তারা দুইজনকে প্রাণ ভরে আশীর্বাদ করে। সুরির ভাগ্নে লাড্ডুও ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন রেখা দাদাকে জিজ্ঞেস করে ওষুধ ঠিক মতো খাচ্ছেন তো? দাদার স্ত্রী বলে কই, সারাদিন তো মিষ্টি না খেলে তার হয়ই না। ব্যাস এক কথা দুই কথায় দুই টুনাটুনির ঝগড়া বেঁধে যায়। রেখা তো হেসে কুটি কুটি হয় আর সুরি তাদের কোনো রকমে সামলায়। অথচ কিছুক্ষণ পরেই তারা আবারও হেসে হেসে খাবার খেতে থাকে। এভাবেই কেটে যায় 5টা বছর। লাড্ডুর এখন 5 বছর হয়ে গেছে। মামার আদরে সে আস্ত একটা বাদর হয়েছে। স্কুলের টিচার লাড্ডুর কমপ্লেন দিতে গার্জিয়ানকে ডাকলে সুরি গিয়ে শোনে লাড্ডু না নিজে পড়ালেখা করে আর না কাউকে পড়ালেখা করতে দেয়। কোনো টিচারের কথা শোনে না, সব সময় দুষ্টুমি করে। সুরি কি আর এসব শুনছে? সে তো লাড্ডুকে চিমটি কাটতে ব্যস্ত। ব্যথা সহ্য করতে না পেরে লাড্ডু সুরিকে এক চর বসিয়ে দিলে টিচার না দেখেই ভেবে নেয় যে সুরি লাড্ডুকে চর দিয়েছে। তাই এবার উল্টা সুরিকে বকা দিয়ে বলে বাবলুর কাছে সরি বলতে। কি জ্বালা! দুই মামা ভাগ্নে সেখান থেকে বের হয়ে নাচতে নাচতে বাড়ি ফেরে। রোজ সকালে লাড্ডুকে জোর করে টেনে স্কুলে নিয়ে যাওয়া, ছুটির সময় নিয়ে আসা, এক কথায় বাবলুর সব কাজ সুরিই করে। মাঝে মাঝে রেখা, সুরি এবং বাবলু একসাথে ঘুরতে বের হয়। এভাবেই তাদের জাদুর সময় কাটতে থাকে। আর রাত হলে লাড্ডু তার মামাকে জড়িয়ে ঘুমিয়ে থাকে, কারণ মামা ছাড়া সে তো ঘুমাতেই পারে না। একদিন রেখা দাদার বাসায় আসলে দাদি বলে এই শাড়িটা বিয়েতে প্রথম তোমার দাদা আমাকে দিয়েছিল, তাই এটা আমার জন্য আজও স্পেশাল। আর এখন তো মাথায় একটা ফুলও গুজে দেয় না। তখনই দাদা এসে বলে তাহলে রোজ সকালে কালু যে ফুল দিয়ে যায় সেটা কার টাকায় আসে? এবার দাদিও তো ঝগড়া শুরু করে দেয়। রেখা তাদেরকে কোনো রকমে থামায়, মানে এরা সুযোগ পেলেই ঝগড়া করতে থাকবে। সুরি একদিন লাড্ডুকে স্কুল থেকে নিতে আসলে রেখা কল দিয়ে বলে আমি বাবা আর মাকে তোমার কথা বলেছি। তোমার কথা শুনে ভাই মানা করে দিচ্ছিল, কারণ আমি ডক্টর আর তুমি মিষ্টির দোকানের মালিক, এমনকি তোমার পড়ালেখাও বেশি দূর না। রেখা তখন বাবাকে বুঝিয়ে বলে আমি জীবনে একমাত্র তোমাকেই মেয়েদেরকে সম্মান করতে দেখেছি, কিন্তু সুরিও ঠিক তোমারই মতো। এই এক কথায় বাবা রাজি হয়ে যায়। জমকালো আয়োজনে নেচে গিয়ে বিয়ের প্রোগ্রাম হয়। মণ্ডপে বর কনের মাঝে দুষ্টু লাড্ডু বসে আছে। তার মামার বিয়ে বলে কথা। মঙ্গলসূত্র পরানোর সময় লাড্ডুকে সরাতে গেলে লাড্ডু জেদ ধরে বসে যে সেও মামিকে মঙ্গলসূত্র পরাবে। সবাই মানা করলে সে মামার কোলের উপরে শুয়ে জেদ করতে থাকে। সুরি বুদ্ধি করে গলার চেইনটা খুলে বলে তুমি এটা পরাও, মঙ্গলসূত্র আমি পরাবো। ব্যাস লাড্ডুও রাজি হয়ে যায়। সুরি রেখাকে টিকা পরাতে গেলে লাড্ডু বলে আমাকেও পরাও মামা। সুরি তাই করে। মামা মামির ভালোবাসায় লাড্ডুর তো চ্যাপ্টা হওয়ার দশা। কিছুক্ষণ পর এক কুটনি আন্টি লাড্ডুকে বলে সারাদিন তো মামা মামা করে বেড়াস, মামার এখন বিয়ে হয়ে গেছে, বুঝতে পেরেছিস? ভুলেও মামির রুমে যাবি না, তাহলে কিন্তু মামি মারবে। কিছুদিন পরেই তোর মতো আরেকটা লাড্ডু আসবে, তখন আর তোর মামা তোকে ভালোবাসবে না। লাড্ডু রেগে ঝাড়ি দিয়ে চলে যায়। রাতে বাসার সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। লাড্ডু বাসর ঘরে এসে দেখে সুন্দর করে রুমটা সাজানো। গিরিজাকে ডেকে বলে মা, মামার রুম তো অনেক সুন্দর, নতুন তোষক বালিশ, অনেক মজা হবে, আমি এখানে খেলবো। গিরিজা তাকে হাজার মানা করলেও লাড্ডু শোনে না। রুমে গিয়েই বিছানায় লাফিয়ে ফুল ছড়িয়ে ছিটিয়ে ছিঁড়ে বালিশ ফেলে একেবারে হেস্ত নেস্ত করে রাখে। কিছুক্ষণ পর রেখা রুমে আসতেই দেখে লাড্ডু সুরিকে শক্ত করে ধরে কান্না করতে করতে বলছে আমি মামার সাথেই ঘুমাবো। গিরিজা আর বাকিরাও তাকে বকা দিয়ে সব ভাবে বোঝায়, কিন্তু লাড্ডু কারুর কথায় পাত্তাই দেয় না। ভদ্রতার খাতিরে রেখা বলে আচ্ছা সমস্যা নেই, ও আজ আমাদের সাথেই থাকুক। গিরিজা বলে আচ্ছা, ঘুমিয়ে
নিয়ে গেলে আমি নিয়ে যাব। সবাই চলে গেলে লাড্ডু নতুন মামির সাথে রক পেপার সিজার খেলা শুরু করে দেয়। গিরিজা একবার কল দিয়ে জিজ্ঞেস করে ও কি ঘুমিয়েছে, কিন্তু কাবাবের হাড্ডি লাড্ডুর চোখে তো ঘুমের ছিটে ফোটাও নেই। একের পর এক খেলা খেলতেই থাকে। বেচারা রেখা আর সুরির বিয়ের প্রথম রাত তো এভাবেই কেটে যায়। লাড্ডুকে কোনো রকমে ফোনে কার্টুন দেখতে বসিয়ে যেই না অমনি রেখা আর সুরি কাছাকাছি আসতে যাবে তখনই বিদ্যুৎ চমকে কারেন্ট চলে যায়। লাড্ডু এক লাফে মামার কোলে গিয়ে ওঠে আর এভাবেই সকাল হয়ে যায়। রেখা ঘুম থেকে উঠে মামা ভাগ্নেকে নিরীহ প্রাণীর মতো ঘুমাতে দেখে হাসতে থাকে। গিরিজা এসে দরজা ধাক্কাতেই রেখা দরজা খুললে গিরিজা লাড্ডুর আচরণের জন্য ক্ষমা চায়। রেখা বলে কোনো সমস্যা নেই, দুইজন তো এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। গিরিজা রুমে ঢুকেই মারতে মারতে লাড্ডুকে ঘুম থেকে তুলে নিয়ে যায়। নাস্তা করার সময় সুরি রেখাকে মেসেজ দিয়ে বলে তোমাকে তো খুব সুন্দর লাগছে। রেখা সুরির দিকে তাকাতেই মুগ্ধ হয়ে তাকে দেখতে থাকে আর এই চক্করে লাড্ডুকে খাওয়াতে গিয়ে তার মুখে খাবার না দিয়ে চোখের মধ্যেই খাবার দিয়ে দেয়। যাই হোক, আবারও রাত নেমে আসে। ভেবেছিল যে আজ লাড্ডু আর আসবে না, কিন্তু সবার আগেই এসে সে দুজনের মাঝে ঘুমিয়ে যায়। সুরি উঠে দেখে লাড্ডু ঘুমিয়ে গেছে, তাই রেখাকে ডেকে নিচে নিয়ে আসে। নিচে তখন আঙিনা জুড়ে পুরো বাড়ির লোক শুয়ে আছে। তাদের কোন রকমের ডিঙিয়ে দুজনে এক স্টোর রুমে আসে। সেখানে রাখা পুরোনো বিছানায় বসতেই সেটা নড়বড় করে ওঠে। সুরি বলে অনেক পুরনো তো, এই জন্য একটু শব্দ হচ্ছে, তুমি বসো, কোনো সমস্যা নাই। কিন্তু কিছুক্ষণ পরেই জোরে এক শব্দ শুনে গিরিজা আর বাসার সকলে ঘুম ভেঙে যায়। সবাই চোর ভেবে দরজা ধাক্কাতেই সুরি তো লজ্জায় লাল হয়ে যায়। তার পেছনে রেখা মুখ লুকিয়ে দাঁড়িয়ে থাকে। সবাই বুঝে যায় যে এখানে কি হয়েছে। দুজন মাথা নিচু করে রুমে ফিরে যায়। পরের দিন হানিমুনের জন্য দুজন বের হচ্ছে। সুরি জিজ্ঞেস করে লাড্ডু কোথায়? গিরিজা বলে খেলছে, তোর ওকে ডাকার দরকার নেই। সুরির মা সে কথা শোনার আগেই আবেগের বশে লাড্ডুকে জোরে এক ডাক দেয়। ব্যাস হলো তো সব লন্ডভন্ড। ডাক শুনতেই লাড্ডু এক দৌড়ে চলে আসে। সুরি মাকে ঝাড়ি দেয় যে তুমি কেন ডাকলে? সহজ সরল মা বলে আমি তো বিদায় দেওয়ার জন্য ডেকেছি। লাড্ডু এসেই মামাকে যেতে দেখে বলে আমিও হানিমুনে যাব। বলেই দৌড়ে গাড়িতে উঠতে চাইলে সকলে তাকে ধরে আটকায়। লাড্ডুকে সবাই ধরে রাখলে গুন্ডা লাড্ডু সবাইকে মেরে কান্নাকাটি করে পুরো বাসা মাথায় করে নেয়। লাড্ডুকে কান্না করতে দেখে সুরি বলে ওকে ছেড়ে দাও, আমি কোথাও যাব না, হানিমুন ক্যান্সেল। প্রথম রেখার মামা ভাগ্নের এত ভালোবাসা ভালো লাগলেও ধীরে ধীরে রেখার এই অতিরিক্ত হেয়ালিপনা খারাপ লাগতে থাকে। ওই যে কথায় আছে না, অতিরিক্ত কিছুই ভালো না। বিয়ের পর তারা দুজনে একা সময় কাটাতেই পারেনি। ভাবটা এমন যে সুরি তার স্বামী হয়েও স্বামী কম, লাড্ডুর মামা বেশি। 2 দিন পর এক রাতে সুরি রেখাকে ডিউটি থেকে বাসায় আনার সময় রেখা মুখ গোমরা করে বাইকে বসে থাকায় সুরি জিজ্ঞেস করে কি হয়েছে। রেখা বিরক্ত হয়ে বলে তোমার কথা মতো আমাকে মন ঠিক করতে হবে নাকি? যখন বলবে হাসবো, যখন বলবে কাঁদবো। সুরি বলে হানিমুনে যায়নি তাই মন খারাপ। রেখা বলে না, কিন্তু তুমি এই 3 দিনে একবারও সেই জন্য ক্ষমা চাওনি। অবিবেচক সুরি বলে কিসের ক্ষমা? সেদিন ওই বাচ্চাটা কান্না করছিল আর আমার জন্য লাড্ডু গুরুত্বপূর্ণ, কোনো হানিমুন না। রেখা রেগে তাকে বাইক থামাতে বলে। স্বামীর এমন কথা কোন স্ত্রী সহ্য করবে? অনেক বকবকের পর সুরি বাইক থামালে রেখা নেমেই সোজা অটো নিয়ে বাবার বাসায় চলে যায়। সুরি বাসায় এসে ড্রিঙ্কস করতে করতে তার দুলাভাই সিংহাকে বলে মেয়ে মানুষ এমন কেন হয়? বিয়ের আগে সব ভালোই ছিল, বিয়ে হতেই বদলে গেল। তুমি অনেক লাকি যে আমার বোনের মতো স্ত্রী পেয়েছো। সিংহা বলে তোমার বোন হিসাবে ভালো, কিন্তু আমার স্ত্রী হিসাবে সে ভালো না। তেমনি রেখাও অনেক ভালো, কিন্তু তোমার স্ত্রী হিসাবে সে তোমার কাছে ভালো না। দাদাও রেখার পক্ষ নিয়ে বলে সংসারে শান্তি রাখতে হলে ছেলেদেরকেই কম্প্রোমাইজ করতে হয়। সুরি তার ভুল না বুঝে প্রচন্ড রেগে বলে রেখা যেদিকে থাকবে সেদিকে আমি আর কোনোদিন তাকাবই না। কয়েকদিন পরেই সুরির পুরো পরিবার রেখার বাসায় আসে। রেখা সবাইকে চা দিলেও সুরিকে দেয় না। রেখার বাবা বলে এত ছোট বিষয়ে পুরো পরিবার না আসলেও হতো। গিরিজা বলে লাড্ডু কয়েকদিন ধরে অসুস্থ, তাই ভেবেছি মন্দিরে গিয়ে ওর কান ফুটাবো। পূজা করতে হলে মামিকে দরকার, তাই আমরা ভাবলাম সবাই এসে ওকে নিয়ে যাই। রেখার মা রেগে বলে আপনাদের ছেলে আমার মেয়েকে মাঝপথে নামিয়ে দিয়েছে, এরপরও ওকে কেন পাঠাবো? সুরি রেখাকে মেসেজ দিয়ে বলে সেদিন কি আমি তোমাকে নামিয়ে দিয়েছিলাম? রেখা বলে তোমার ইগো নামিয়েছিল। সুরি বলে সম্মান দিয়ে কথা বলতে বলো, না হলে কিন্তু ভালো হবে না। রেখাও রেগে বলে আগে তুমি সম্মান দাও। রেখার ভাই আর সুরির দাদা ঝামেলা মেটাবে কি সুরি আর রেখা তো মেসেজে ঝগড়া শুরু করে দেয়। সুরি রেগে কিছু একটা লিখতে গেলে অটো কারেকশনে একটা গালি চলে যায়। গালি দেখে রেখা তো রেগে ফোন ছুঁড়ে মারে।
এতগুলো মুরব্বীর সামনে থেকে রেখা রুমে চলে গেলে গিরিজা বলে মেয়ে মানুষের কিন্তু এত রাগ ভালো না। সুরি উঠে মেসেজটা দেখালে গিরিজা চুপ হয়ে যায়। দাদা কিছু বলতে গেলেই সুরি হাত জোর করে বলে আর কিছু বলো না, দোষটা আমার। কিছুক্ষণ পর সুরি রেখার রুমে গিয়ে তার পা ধরে ক্ষমা চাইতে শুরু করে। রেখা তাকে মানা করলেও সুরি শোনে না। না পেরে রেখা তার সব রাগ অভিমান ভুলে যায়। ব্যাস দুজনেই হাসতে হাসতে বাইরে আসে। কি আর করার, মেয়েদের তো মনটাই নরম। সব ঠিক হয়ে যাওয়ার পর রেখা খুব সুন্দর করে সেজে গুজে তার স্বামীর জন্য রেডি হয়। সুরি তার বোনের বাসায় লাড্ডুকে বুঝিয়ে শুনিয়ে বাবা মায়ের কাছে রেখে বের হতেই যাবে, তখনই লাড্ডু ডেকে বলে মামা আমাকে চুমু দিলে না যে। সুরি চুমু দিতে আসলে লাড্ডু কানে কানে বাহানা করে প্লিজ মামা আর একটা মাত্র দিন তোমার সাথে ঘুমাতে দাও প্লিজ। গিরিজা বলে না সুরি তুই যা। লাড্ডু লক্ষ্মী ছেলের মতো বলে আচ্ছা। সুরি আবার যেতে গেলে লাড্ডু ডেকে বলে কই তুমি তো চুমু দিলে না। সুরি চুমু দিতে গেলে লাড্ডু আবারও ফিস ফিস করে আকুতি মিনতি শুরু করে দেয়। ভাগ্নের মাসুম চেহারার দিকে তাকিয়ে সুরি বুঝতেই পারে না যে সে কি করবে। রেখা তখন ঘরের মধ্যে থেকে সুরির বাইকের শব্দ পেয়ে দৌড়ে বারান্দা এসে দেখে সে আবারও লাড্ডুকে সাথে নিয়ে এসেছে। মানে যার জন্য সমস্যা তাকেই আবার নিয়ে এসেছে। আসলে এখানের সমস্যাটা লাড্ডুর নয়, বরং সুরির নিজেরই। প্রচন্ড রাগে কষ্টে অভিমানে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। মা রেগে সুরিকে বলে সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে, তুই আবার ওকে কেন নিয়ে এসেছিস। লাড্ডু তুই আমার সাথে ঘুমাবি। লাড্ডু বলে না আমি মামার সাথেই ঘুমাবো। লাড্ডু তো ছোট, সুরিও যদি তার মতোই ব্যবহার করে আর তাকে না বুঝায় তাহলে কি সেটা মানা যায়। রেখা শাড়ি বদলে রাগে মেকআপ ধুয়ে মুছে আরেকদিকে ফিরে শুয়ে পড়ে। লাড্ডু এসে মামিকে চুমু দিতেই রেখা নিজেকে সামলে স্বাভাবিকভাবেই বলে ঘুমিয়ে পড়ো। সুরির এতটা কাছে থেকেও এতটা দূরত্ব রেখা মানতেই পারছে না। তার অবস্থা কাউকে বোঝাতেও পারছে না। রেখা সারা দিন একা একা বসে কান্না করে। রেখার ভাবি জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কি এখনো কিছু হয়নি। রেখা বলে বিষয়টা তা নিয়ে না, আমি নিজের স্বামীর হাত ধরে হাঁটতে চাই, তার সাথে একান্তে কিছু কথা বলতে চাই, তাকে নিজের মতো করে পেতে চাই। সমস্যাটা লাড্ডুকে নিয়ে না। সুরির আমাকে বোঝা উচিত, সময় দেওয়া উচিত। কেউ আমার দিকটা একবারও ভাবছে না। রেখার ভাবি এই ব্যাপারে কিছুই করতে পারে না। বিয়ের পর শ্বশুর বাড়ি থাকতে হয়, তাই রেখাও থাকছে। এভাবেই তার দিন কাটে। গিরিজার বাসায় গেলেও রেখা গিরিজা থেকে দুয়ে দুয়ে থাকে, তার সাথে বেশি একটা কথাও বলে না। গিরিজার বিষয়টা বেশ খারাপ লাগে। একদিন মাকে বলে এখন কি আমার ছেলেই সব সমস্যা হয়ে গেছে। মা বলে তা না, তবে লাড্ডুকে এখানে আর পাঠাস না। ওরা দুজন ঠিকমতো কথাও বলে না, সব সময় মন মরা হয়ে থাকে। গিরিজা বলে তা আমি কি করব। লাড্ডুকে মেরেছি, ধমক দিয়েছি, অনেকবার বুঝিয়েছি, কিন্তু সে তো কথাই শোনে না। আর তোমার ছেলেই এই অভ্যাস বানিয়েছে। কত বারণ করেছিলাম, এখন তোমরা উল্টা আমাকে আর আমার ছেলেকেই দোষ দিচ্ছ। মা বলে তুই টিচারের জব করিস আর তোর স্বামী যায় দোকানে, বাচ্চাটাকে সুরি দেখবে না তো কে দেখবে। তাছাড়া আহ্লাদ পেয়ে লাড্ডু অনেক জেদি হয়ে গেছে, সবাইকে মারে। রেখা বলেছে ওর একটা ডক্টর বন্ধু আছে, তাকে দেখাতে। গিরিজা জিজ্ঞেস করে তোমার বৌমা কি আমার ছেলেকে পাগল বলছে। মা বোঝানোর চেষ্টা করে যে পাগল বলেনি, কিন্তু গিরিজা কিছুতেই শোনে না। সে উল্টা মাকে সরে যেতে বলে কান্না করে দেয়। মানে এ বাসায় কেউই রেখার অবস্থাটা বোঝার চেষ্টাই করছে না। লাড্ডুর কান ফুটানোর দিন চলে আসে। বেশ বড় করেই অনুষ্ঠান করা হয়। গিরিজা মন মরা হয়ে সুরি আর লাড্ডুর আরতি করে। সুরি প্লেটে এক বান্ডিল টাকা রাখলে একজন বলে ভাগ্নের জন্য সুরি তো সব টাকাই খরচ করে ফেলছে। কান ফুটানোর সময় লাড্ডু বলে অনেক ব্যথা হবে, আমি কান ফুটাবো না। সুরি বলে কিছুই হবে না। লাড্ডু জেদ ধরে বলে তাহলে আগে তুমি কান ফোটাও। গিরিজা রেখাকে শুনিয়ে বলে এটা ভাবিস না যে তোর মামা তোর জন্য এখন সব করবে। লাড্ডুর বাহানায় সুরি বাধ্য হয়ে কান ফোটায়। লাড্ডু দ্বিতীয় কান ফোটাতে গেলে রেখা রেগে বলে এসব হচ্ছেটা কি। লাড্ডু জেদ ধরে বসে থাকে আগে মামার আরেক কান ফোটাবে, তারপর সে ফোটাবে। গিরিজা আগুনে ঘি ঢেলে বলে নে ভাই তুই কান ফোটা। রেখা বলে একদম না। সুরি এবার বোন আর স্ত্রীর মাঝেই ফেসে যায়। লাড্ডু জোড়াজড়িতে দ্বিতীয় কানও ফুটিয়ে নেয়। গিরিজা মনে মনে হ্যাবি খুশি, আর রেখার প্রচন্ড রাগ হয়, কারণ তার স্বামী কখনোই তার কোনো কথার গুরুত্ব দেয় না। রেখা সুরিকে সাইডে নিয়ে এসে জিজ্ঞেস করে এসব কি। সেদিন আমি অল্প একটু হলুদ লাগাতে বললাম, কত নাটক করলে, বললে লোকে নাকি হাসবে, আর এখন কান ফুটালে, তাও আবার দুই কান, মানুষ হাসবে না। গিরিজা রেখাকে এভাবে ঝাড়তে দেখে তার স্বামীকে বলে সুরিকে নিয়ে আসো। সুরি আসলে গিরিজা বলে তোর স্ত্রীর সমস্যা কি, আমার ছেলের অনুষ্ঠানে ঝামেলা করতে যাচ্ছে। তুই কি এখন স্ত্রীর হাতের কাঠের পুতুল হয়ে গেছিস। বিয়ের পর থেকে
থেকে তুই একদমই বদলে গেছিস, আমাকে একটুও ভালোবাসিস না। তোর স্ত্রী কি চায়? আমাকে কথায় কথায় নিচু দেখানোর চেষ্টা করে। লাড্ডু একটা ছোট্ট বাচ্চা, ওর সাথে কেন হিংসা করছে? সুরি গিরিজাকে চুপ করতে বললেও গিরিজা জোরে জোরে চিৎকার করে বলে, তোর ডক্টর স্ত্রী আমার ছেলেকে পাগল বলেছে। তখনই রেখা আসলে গিরিজা খোঁটা দিয়ে বলে, আসেন ডক্টর সাহেব। সুরি দুইজনকে থামানোর চেষ্টা করে, কিন্তু কেউ কারো থেকে কম না। গিরিজা বলে, আমার ছেলের সাথে এত কিসের হিংসা তোমার? একটা ছোট বাচ্চাকে পাগল বলো? রেখা এতদিন অনেক সহ্য করেছে, তার সব রাগ যেন এখন ফেটে পড়ে। সে সুরিকে জিজ্ঞেস করে, আমি কখন পাগল বলেছি? সুরি বলে, ডক্টর দেখাতে বলেছিলে না, তাই এমন ভাবছে। রেখা বলে, আপনার ছেলে অতিরিক্ত রেগে যায়, জেদ করে হাত পা ছড়ে, কারোর কথাই শোনে না। এটা এই বয়সী বাচ্চাদের একটা কমন সমস্যা, এটা কোনো রোগ না। ডক্টর দেখালে কি এমন সমস্যা? গিরিজা বলে, আমার ছেলে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। রেখা রেগে বলে, তাহলে ছেলেকে নিজের কাছে কেন রাখতে পারেন না? নিজে তো স্বামী নিয়ে আনন্দে আছেন। গিরিজা রেখাকে বলে, তোমার কাছে এখন এটাই বেশি জরুরি হয়ে গেছে, তাই না? সুরি রেখাকে বলে, দিদি রাগের মাথায় এসব বলছে। রেখা বলে, না, এগুলোই তার মনের কথা। তার জন্য তার স্বামীর সাথে সময় কাটানোটা বেশি জরুরি, এই জন্য ছেলেকে তোমার কাছে পাঠিয়ে দেয়। এত বড় কথা গিরিজা সহ্য করতে না পেরে লাড্ডুকে ধরে ইচ্ছা মতো মারতে থাকে। সবাই গিরিজাকে থামতে বললে রেখাও তাকে থামানোর চেষ্টা করে। গিরিজা লাড্ডুকে বলে, আর কোনো দিন তুই ওই বাসায় যাবি না। সুরি বোনকে ধমক দিলে গিরিজা বলে, আমার ছেলে আমি যা খুশি করব, তুই আমাদের মাঝে আসবি না। রেখা রেগে হাঁটা দেয়। সুরি তার পিছু পিছু তাকে মারাতে যায়। লাড্ডু মামা মামা বলে কান্না করলে গিরিজা বলে, ও তোর মামা না। ব্যাস, দুই পরিবার আলাদা হয়ে যায়। মানে ছোট বাচ্চাটাকে ওরা বোঝাবে কি, উল্টা নিজেরাই ঝগড়া করে সমস্যাকে আরো বাড়িয়ে দিল। কেউ কিছুই বলতে না পেরে যার যার মতো কান্না করতে থাকে। একদিন ডিউটিতে যাওয়ার সময় রেখা তার শাশুড়িকে বলে, আমার মাধুরাই ট্রান্সফার হয়ে গেছে, এক সপ্তাহ পরই জয়নিং, বলেই চলে যায়। রেখাকে তার বাবা অনেক বোঝায়, কিন্তু রেখা কিছুতেই কিছু শুনতে চায় না। রেখার বাবা সুরিকে ডেকে বলে, তুমি তো জানো রেখা তার চাকরিটা কতটা পছন্দ করে, তুমি কিছুদিনের জন্য তার সাথে গিয়ে থাকো। আমি খুব জলদি কারোর সাথে কথা বলে রেখাকে আবারও এখানে নিয়ে আসবো, তুমি কিছুদিন ওই বাচ্চা থেকে দূরে থাকো। সুরি বলে, আপনিও রেখার মতো কথা বলছেন, একটু সময় দিন, সব ঠিক হয়ে যাবে। ওই দিনের পর থেকে আমি লাড্ডুর হাত ধরলে সে হাত ছাড়িয়ে দৌড় দেয়। বাবা বলে, সবকিছুর একটা সঠিক সময় থাকে, সময়টা পার হলে আর কিছুই ঠিক হয় না। আমি আমার মেয়ে কিংবা শুধু তোমার জন্য কিছু বলছি না, এটাই আমাদের সবার জন্য ভালো। তুমি সবার খেয়াল রাখো, কিন্তু কোনোদিনও তোমার দুলা ভাইয়ের খেয়াল রাখোনি। একটা স্ত্রী যখন মা হতে পারে না, তখন সবাই তাকে নানা কথা বলে। স্বামীকে কেউ কিছু বলেই না, কিন্তু অদ্ভুত এক দৃষ্টিতে তাকায়। আমি এই কষ্ট 5 বছর সহ্য করেছি। তোমার দুলা ভাই 10 বছর পর বাবা হয়েছে, সে কি কখনো তার ছেলেকে নিজের করে পেয়েছে? বাবার স্বপ্ন থাকে তার সন্তান তাকে বাবা বলে ডাকবে, কিন্তু লাড্ডু সবসময় মামা বলে ডেকে তোমার কাছে চলে যায়। তুমি লাড্ডুকে কখনো তার বাবার কাছে যাওয়ার বা কাছাকাছি হওয়ার সুযোগই দাওনি। সব বাবাই চায় তাদের সন্তান তাদের মতো আচরণ করবে, কিন্তু সবাই বলে লাড্ডু মামার মতো কথা বলে, মামার মতো চলে, মামার মতো হাসে। একবারও ভেবে দেখেছো তোমার দুলা ভাইয়ের কেমন লাগে? সুরি লাড্ডুর জন্ম হওয়ার পর থেকে সবকিছু মনে করে। সিঙ্গা লাড্ডুকে প্রথম কোলে নিতে গেলে সুরি তাকে ধাক্কা মেরে লাড্ডুকে কোলে নেয়। সিঙ্গাকে কখনো বাবা হওয়ার সুযোগটা সে দেয়নি, তবে সিঙ্গা সবসময় চুপচাপ মুখ বুজে স্কুলের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতো, কিন্তু লাড্ডু মামাকে পেয়ে বাবার দিকে কখনোই তাকিয়ে দেখেনি। সিঙ্গার না বলা কষ্ট বুঝে সুরি কান্না করে দেয়। রেখার বাবা বলে, সিঙ্গাকে 3 মাসের জন্য লাড্ডুর বাবা হতে দাও। সুরি সিঙ্গাকে কল দিয়ে বলে, আজ লাড্ডু তোমাদের সাথেই ঘুমাবে। সিঙ্গা তো অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরেই সুরি আবারও কল দিয়ে বলে, আমিও আসছি। সিঙ্গার এবার মনটাই খারাপ হয়ে যায়। রাতে ঘুমানোর সময় লাড্ডুকে বলে, এক গ্রামে এক রাজকুমার ছিল, খুবই ভালো। সকালে উঠে কাউকে না জাগিয়ে হাত মুখ ধুয়ে খাবার বানায়। লাড্ডু বলে, আমি জানি তার নাম লাড্ডু, তাই না? সুরি বলে, সে সবচেয়ে বেশি তার বাবার মাকে ভালোবাসে, বিশেষ করে তার বাবাকে। স্কুল থেকে এসে সবার আগে বাবাকে জড়িয়ে চুমু খায়। লাড্ডু জিজ্ঞেস করে, কেন, তার কি মামা নেই? এই জন্যই কি সে বাবাকে ভালোবাসে? সুরি পাশ ফিরে কান্না করে দেয়। ভাগ্নের ভালোবাসায় এতদিন সে লক্ষ্যই করেনি যে লাড্ডু তার মামাকে পেয়ে বাবার কথা ভুলেই গেছে। তাকে কখনো কেউ বাবার গুরুত্বটা মনেই করায়নি। সুরি বলে, মামা আছে, কিন্তু সে তো অন্য গ্রামে থাকে। লাড্ডু বলে, বেচারা তার মামার কাছে থাকলে তার সাথে খেলতো, মাথায় করে রাখতো, মাকে বকা দিতে দিতই না, যা চাইতো তাই পেত। মামা ছাড়া তার জীবনটা অনেক কষ্টের, তাই না? সুরি
অঝরে কান্না করতে থাকে। একটা বাবার এত বছরের স্বপ্নকে সুরি অজান্তেই নষ্ট করে দিয়েছে। সিঙ্গা বালিশ নিতে সেই রুমে আসলে সুরি চোখের পানি মুছে ফেলে। সিঙ্গা রুম থেকে যাওয়ার সময় লাড্ডুর গায়ে পরম ভালোবাসায় হাত বুলিয়ে দেয়। তার চোখে ছেলেকে কাছে না পাওয়ার আফসোস ঠিকই বোঝা যায়। এটা দেখে সুরির খুব খারাপ লাগে। নিজের ভুল শুধরাতে কাউকে কিছু না বলেই চলে যায়। মাধুরাইতে নতুন বাসায় রেখার পরিবারের সাথে রেখা নতুন চুলা ধরায়। সবাই অনেক খুশি, কিন্তু সুরির মুখে কোনো খুশি নেই। বলেছিলাম না এই লোকটারই বেশি সমস্যা। রেখার বাবা বিষয়টা খেয়াল করে। সুরি সুমেশকে কল দিয়ে জিজ্ঞেস করে ওদিকের কি অবস্থা। সুমেশ বলে তোর যাওয়ার খবর শুনে লাড্ডু হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। কেউ ওকে আটকাতে পারে না। দিদি অনেক কষ্টে আছে, না পেরে ওকে মারধর করে বকা দিয়ে বেঁধে রেখেছে। সুরিকে মন মরা দেখে রেখারও অনেক খারাপ লাগে। ভাবি রেখাকে বলে একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। সুরিকে দাদা ভিডিও কলে বলে চিন্তা করো না, যে সমস্যাই হোক না কেন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। লাড্ডু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। সিঙ্গাকে ডক্টর বলে কিছুদিন অবজার্ভ করতে হবে, আর ওকে কান্না করতে দেওয়া যাবে না, না হলে ওর বড় রকমের মানসিক সমস্যা হতে পারে। কিছুদিন পরে সুমের সুরিকে কল দিয়ে বলে লাড্ডু একদম ঠিক হয়ে গেছে, সে এখন অনেক সুস্থ। দুলাভাই সারা দিন ওর সাথেই থাকে, তোর কথা মুখেও আনে না। প্রথম মন মরা হয়ে থাকতো, কিন্তু ধীরে ধীরে লাড্ডু এখন দুলাভাইয়ের সাথে অভ্যস্ত হয়ে গেছে। তুই চিন্তা করিস না, কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। এটা শুনে সুরি অনেক খুশি হয়ে যায়। সুরি সারা দিন ফোন নিয়ে পড়ে থাকে, মানে এই লোকের রেখাকে ছাড়া দুনিয়ার সব ভাল লাগে। রেখা রেগে বলে তোমার স্ত্রী আমি নাকি ওই ফোন? এই নাও, আমাকে এখন মেহেদি লাগিয়ে দাও। ধীরে ধীরে রেখা আর সুরির দাম্পত্য জীবন স্বাভাবিক হতে থাকে। বিয়ের এতদিন পরে তারা নিব্বা নিব্বির মতো ভালোবেসে সময় কাটাতে থাকে। কখনো একসাথে শপিং করে, কখনো একসাথে রান্না করে। এভাবেই তাদের সময়গুলো জাদুর মতো কাটতে থাকে। একদিন সকালে সুরির ঘুম ভাঙতেই দেখে রেখা প্রেগন্যান্সি কিট ধরে আছে। রেখা মা হবে জানতে পেরে সুরির চোখ ছলছল করে ওঠে। সুরি মাকে বলে দিদিকে তুমি নিজে গিয়ে জানাবে, তাহলে তো সে অনেক খুশি হয়ে যাবে। মা মিষ্টি নিয়ে গিরিজার শ্বশুর বাড়ি এসে সবাইকে মিষ্টি মুখ করায়। গিরিজা বাজারে গিয়েছে, তাই মা লাড্ডুকে ডেকে কোলে বসিয়ে মিষ্টি খাইয়ে বলে তুমি এখন অনেক ভালো হয়ে গেছো। লাড্ডু বলে না, আমি অনেক খারাপ। আমি যদি আগে ভালো ব্যবহার করতাম তাহলে দেবতা মামাকে নিয়ে যেত না। নানি জিজ্ঞেস করে কি বলছো এসব? লাড্ডু নানির হাত ধরে এনে আলমারি খুলে দেখায় সুরির ছবিতে ফুলের মালা পরানো। মানে লাড্ডু জানে সুরি মারা গেছে। মা স্তব্ধ হয়ে যায়। জলজন্ত ভাইকে গিরিজা এভাবে মেনে ফেললো। গিরিজা বাসায় আসলে গিরিজা যা বলে তোমার মা এসেছে, সুরি বাবা হতে চলেছে। গিরিজার মুখ মলিন হয়ে যায়, যেন সে কোনো কিছু নিয়ে ভয়ে আছে। রুমে এসে দেখে মায়ের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। লাড্ডু রানীকে সান্ত্বনা দিয়ে বলছে নানি কান্না করো না, তাহলে দেবতা মামাকে মারবে। গিরিজা লাড্ডুকে খেলতে পাঠিয়ে দিয়ে দরজা লাগিয়ে দেয়। গিরিজার মা রাগে ঘৃণায় গিরিজার দিকে তাকিয়ে থাকে। গিরিজা কান্না করতে করতে অনুতপ্ত হয়ে বলে আমাকে ক্ষমা করে দাও, আমার কাছে আর কোনো উপায় ছিল না। মা বলে আমি এখানে এসেছি সুরির বাবা হওয়ার খবর জানাতে, তুই ওকে এভাবে মেরে ফেললি, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন আমি কি করব? গিরিজা বলে আমি কি তোমার সন্তান না? আমি কি করতাম বলো? লাড্ডু রেগে জিজ্ঞেস করে ওর মামা কোথায়? আমি কিছু না পেয়ে বলেছি সে মারা গেছে। লাড্ডু কোথা থেকে শুনেছে জানি না, কিন্তু আমাকে এসে বলে মামা নাকি আর কখনো ফিরে আসবে না। আমার চোখের পানি মুছে বলে কান্না করো না, তাহলে মামাকে শাস্তি দিবে। সে নিজেই ছবিতে ফুলের মালা পরিয়েছে। আমি কি করতাম বলো? ডক্টর যখন বলল লাড্ডুর কান্না থামাতে হবে, তখন আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। সুরির কাছে তার স্ত্রী গুরুত্বপূর্ণ, তেমনি আমার কাছে আমার লাড্ডু। আমি পাপ করেছি, আমাকে পারলে ক্ষমা করে দিও। তুমি সুরিকে বলে দিও, আমি জানি ও আমাকে বুঝবে। মা এই কথা সুরিকে বলতেই সুরি কান্না করতে থাকলেও মুখে বলে দিদি যখন করেছে সে নিশ্চয়ই ভালোর জন্যই এমন করেছে। কিন্তু কষ্টে সুরির হৃদয় ভেঙে চৌচির হয়। রেখার বাসায় রেখার এক কলিগ আর তার স্বামী বেড়াতে আসে। তাদের সাথে কথায় কথায় জানতে পারে যে রেখা জোর করেই এই ট্রান্সফারটা নিয়েছিল। এটা শুনে তার মুখ মলিন হয়ে যায়। সুমেশের বিয়ের জন্য গ্রামে যেতে হবে, তাই রেখা ব্যাগ গোছাতে শুরু করে। সুরি বলে আমি যাব না, ভালো লাগছে না। রেখা জিজ্ঞেস করে কেন? তোমাকে এখানে রেখে গেলে তোমার মা আর দিদি বলবে আমি ইচ্ছা করে তোমাকে ফেলে গেছি। সুরি জিজ্ঞেস করে তুমি কি সত্যি যেতে চাও? রেখা বলে হ্যাঁ, আমি সব ভুলে গেছি আর কারোর উপরে আমার কোনো রাগ নেই। দরকার হলে আমি সবার কাছে ক্ষমা চাইবো। লাড্ডু তো এখন ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা হবে না। সুরি গিরিজার কাণ্ড রেখাকে এখনো জানায়নি, তাই লাড্ডু কিভাবে ঠিক হয়েছে সেটাও রেখা জানে না। না জানি সুরি গ্রামে গেলে এখন
কি হবে। সুমেশের বিয়েতে আসলে গেটে গিরিজাকে দেখে সুরি কথা বলতে গেলে গিরিজা রেগে হাঁটা দেয়। গিরিজা রেখার সাথেও কোনো কথা বলে না। সুরির বাইরে থেকে খেয়াল করে লাড্ডু ভেতরে বসে হাসি মুখে বিয়ে উপভোগ করছে। লাড্ডুকে দেখতেই তার হার্টবিট বেড়ে যায়। কাছে হাত দিয়ে দূর থেকে চুমু খেলে হাতের ছাপ গ্লাসে লেগে যায়। লাড্ডু সেদিকে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। কুটনির চাচি রেখাকে বলে, দেখেছো তোমার ননদের কত ঢং, কেমন ব্যবহার করলো। পেছনে সিঙ্গা আসলে চাচি দৌড়ে চলে যায়। সিঙ্গা রেখার কাছে গিরিজার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে বলে, তুমি তো জানোই ও একটু বাচ্চাদের মতো করে। তা সুরি কোথায়? রেখা বলে, এখানেই তো ছিল। সিঙ্গা বলে, লাড্ডু আর সুরি একে অপরের সাথে কথা বলছে না, তুমি মানা করেছো নাকি? রেখা বলে, না আমি তো এমন কিছুই বলিনি। সিঙ্গা বলে, আসলে আমরা লাড্ডুকে কখনো বোঝাইনি বা শেখাইনি যে কার সাথে কেমন আচরণ করতে হয়। তোমরা চলে গেলে লাড্ডু অনেক অসুস্থ হয়ে পড়ে। গিরিজা তাকে অনেক মারে। লাড্ডুকে শেষমেশ হাসপাতালে ভর্তি করতে হয়। ডক্টর বলেছিল ওর কান্না না থামালে সমস্যা হবে। রেখার ভাবি সেখানে আসতেই সিঙ্গা চলে যায়। সুই তখন খাওয়ার টেবিলে বসে একা একাই কান্না করছে, কারণ সে চাইলেও লাড্ডুর সামনে যেতে পারবে না। তখনই সুইর এক বন্ধু তাকে কান্না করতে দেখে বলে, কি হয়েছে? সুরি বলে, লাড্ডুকে দেখেছি, আমার ইচ্ছা করছিল ওকে জড়িয়ে ধরে কোলে নিতে, কিন্তু ভয় হচ্ছে ও যদি আবার আমার সাথে অ্যাটাচ হয়ে যায়, যদি আমাকে যেতে না দেয়। আমাকে তো এখান থেকে যেতে হবে। যদি কোনোভাবে ওকে জড়িয়ে ধরতে পারতাম তাহলে শান্তি লাগতো। স্যাম বলে, তুই ওকে কাছে পেতে চাস তাই তো, চল আমার সাথে। স্যাম বিয়ের স্টেজে উঠে ম্যাজিক দেখানো শুরু করে। সব বাচ্চারা মজা করলেও লাড্ডু চুপচাপ মন মরা হয়ে বসে থাকে। স্যাম লাড্ডুকে বলে, কি হয়েছে? লাড্ডু বলে, আমার মামাকে লাগবে। স্যাম বলে, যদি আমি জাদু করে তোমার মামাকে নিয়ে আসি? লাড্ডু অনেক খুশি হয়ে যায়। স্যাম বলে, একটা শর্ত আছে, মামা এসে তোমাকে জড়িয়ে ধরবে, আদর করবে, তারপরেই চলে যাবে, তুমি তাকে আটকাতে পারবে না। লাড্ডু বলে, ঠিক আছে। এতদিন পরে মামাকে দেখতে পাবে এটা ভেবে লাড্ডু খুশিতে লাফাতে থাকে। স্যাম জাদু মন্ত্র পড়া শুরু করে, কিন্তু সুরি আর সেখানে আসে না। লাড্ডুর খুশি নিমিষেই শেষ হয়ে যায়। স্যাম আবারও চেষ্টা করে, কিন্তু সুরি সামনেই আসে না, কারণ রেখা সুরিকে আটকে রেখেছে। মামা আসছে না দেখে লাড্ডু জোরে জোরে কান্না শুরু করে দেয়। সুরি অস্থির হয়ে রেখাকে বলে, হাত ছাড়ো, ওকে একবার সামনে থেকে দেখবো, একবার জড়িয়ে ধরবো। রেখা বলে, ও অনেক কষ্ট সহ্য করেছে, তুমি এখন সামনে গেলে ও কনফিউজ হয়ে যেতে পারে। সুরি তবুও যাওয়ার অনুরোধ করলে রেখা তাদের সন্তানের দিব্যি দিয়ে বলে, তুমি যাবে না। মামাকে না পেয়ে লাড্ডু চিৎকার করে কান্না করতে করতে স্যামের পা ধরে বলে, মামাকে নিয়ে আসো প্লিজ। গিরিজা এসে লাড্ডুকে মেরে সেখান থেকে নিয়ে যায়। পরিবারের বাকিরা তাকে মারতে মানা করে, কিন্তু গিরিজা কারোর কথাই শোনে না। লাড্ডুকে এভাবে মার খেতে দেখে সুরি অঝরে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর রেখা চলে যাবে বলে লাড্ডুকে শেষবার দেখতে চায়। লাড্ডু কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল। রেখা লাড্ডুকে আদর করতে গেলে লাড্ডুর ঘুম ভেঙে যায়। রেখা মঙ্গলসূত্র ধরে বলে, মামা তো উপরে চলে গেছে, তাহলে তুমি এখনো এটা কেন পরে আছো? নানি তো পরে না। রেখা জিজ্ঞেস করে, এর মানে কি? রেখার শাশুড়ি বলে, লাড্ডুকে এটাই বলা হয়েছে যে সুরি আর বেঁচে নেই। গিরিজা লজ্জায় রুম থেকে বের হয়ে যায়। রেখা পিছু পিছু এসে জিজ্ঞেস করে, এসব কি? একটা ছোট বাচ্চাকে এমন মিথ্যা কেন বলেছো? আমার জলজন্ত স্বামীকে এভাবে মেরে ফেললে? রেখার শাশুড়ি বলে, এই বিষয়ে কেউ জানতো না, তোমার মতো বোন আমি আর একটাও দেখিনি। পরিবারের বাকিরাও গিরিজাকে নানা কথা শোনায়। এলাকার মানুষজনও গিরিজাকে তাচ্ছিল্য নজরে দেখা শুরু করে। কিছুদিন পরে রেখার বেবি শাওয়ারে সিঙ্গা আসলেও গিরিজা আসে না। গিরিজা একদমই একা হয়ে যায়। একদিন স্কুল থেকে ফেরার পথে সিঙ্গা গিরিজার সাথে কথা বলতে বলতে বাইক চালাচ্ছিল। রং সাইডে যাওয়ার সময় সামনে থেকে হঠাৎ একটা ট্রাক এসে ধাক্কা মারে। লাড্ডু ছিটকে গিয়ে পড়ে। অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সুরি দৌড়ে হাসপাতালে আসে। গিরিজা তাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। সুরি বলে, এতটাই অপরিচিত হয়ে গেছি যে একটা বারও বললে না। সিঙ্গা বলে, আমাদের কাছে ফোন ছিল না, আর পড়ে যাওয়ার পর আমার মাথাও ঠিক ছিল না যে কি করব, সব আমারই দোষ, আমি কেন রং সাইডে গেলাম। তখনই ডক্টর এসে বলে, বাচ্চা ঠিক আছে, কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরবে। সুরি দেখা করতে চাইলে মা বলে, লাড্ডুর জ্ঞান ফেরার আগেই চলে আসবি। সুরি আর সিঙ্গা ভিতরে যায়। চঞ্চল লাড্ডুকে এভাবে অসার অবস্থায় দেখে সুরি হাউমাউ করে কান্না করতে করতে তাকে চুমু দিতে গেলে লাড্ডু মামা বলে ডাক দেয়। লাড্ডু বলে, মামা আমিও কি মারা গেছি? সুরি বলে, না। লাড্ডু বলে, যদি আমি আগে জানতাম এমন করলে তোমাকে পাবো, তাহলে আরো আগে ট্রাকের নিচে পড়তাম। সুরি বলে, আমি কোথাও যাইনি, কারোর কিছুই হয়নি, ওই যে দেখো বাবা আর মাও তো আছে। লাড্ডু বলে, তাহলে ওরা আমাকে মিথ্যা বলেছে? মামা তুমি আমাকে আর ছেড়ে যাবে না, আমাকে রোজ স্কুলে নিয়ে যাবে। সুরি বলে, হ্যাঁ আমি আছি, তুমি এখন ঘুমাও। অবিবেচক সুরি লাড্ডুকে পেয়ে রেখার কথা ভুলে সেখানেই থেকে যায়। এটা কোনো কথা? ওয়েটিং এরিয়াতে বসে দাদা সুরিকে বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সুরি জিজ্ঞেস করে, দাদি কেন আসেনি? দাদা বলে, সে অসুস্থ, ডক্টর ওষুধ দিয়েছে, আমার কেমন জানি খারাপ লাগছে, কিছুই ভালো লাগে না, বাসার কর্তা অসুস্থ
হলে বাসা যেমন তেমনই থাকে, কিন্তু বাসার গিন্নি অসুস্থ হলে সেই বাসাকে আর বাসা মনে হয় না। সুরি একজনকে ডেকে দাদাকে বাসায় দিয়ে আসতে বলে। দাদা বাসায় এসে দাদিকে জিজ্ঞেস করে, তুমি কি ওষুধ খেয়েছো? দাদি না বললে দাদা ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করে, কেন? দাদি বলে, গরম পানির দরকার। দাদার সাথে সাথে কিচেনে গিয়ে গরম পানি করে। দাদি রুম থেকে চিৎকার করে এসব করতে মানা করে, কারণ দাদার এসব করার অভ্যাস নেই। দাদি অভিমান করে বলে, এর থেকে তো ভালো আমি মরেই যেতাম। এমন এক অসুখে পড়েছি যে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি, আর পারছি না। দাদা আর না পেরে কান্না করে দেয়। রেখা হাসপাতালে এসে সুরির কলার ধরে বলে, তোমার এখানে আসার সাহসটা হলো কিভাবে? তুমি না আমাদের বাচ্চা দিব্যি করেছিলে? সুরি রেগে বলে, ছাড়ো আমাকে। এমন অবস্থায় আমি না এসে কিভাবে পারি? আমার মন মানছিল না। তোমার জন্য শুধু তোমার পরিবার গুরুত্বপূর্ণ, কিন্তু আমার জন্য আমার পরিবার। তুমি শুধুমাত্র নিজের খুশি নিয়ে চিন্তা করো। আমি ওখানে একদমই একা। যদি আমি এখানে থাকতাম তাহলে কি আর এসব হতো? আমার পরিবারটা আলাদা হয়ে গেছে, তাও শুধুমাত্র তোমার জন্য। রেখা বলে, বোকার মতো কথা বলো না। তুমি আর তোমার পরিবার এই সব কিছুর জন্য দায়ী, কারণ তোমরাই লাড্ডুকে ভালো করে মানুষ করতে পারোনি। আর আজকের এই অবস্থা তোমার পরিবারের জন্য হয়েছে, আমার জন্য না। তুমি এখানে না আসলেও লাড্ডু সুস্থ হয়ে যেত, কিন্তু তোমার তো আমাদের বাচ্চাকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। ওরা তোমার মৃত্যু নিয়ে মিথ্যা কথা বলেছিল। সুরি বলে, লাড্ডু তো আমারও সন্তান। রেখা বলে, না, সে তোমার দিদির সন্তান, আর আমার পেটে তোমার সন্তান। সুরি এবার রেগে রেখার এত মুমূর্ষু অবস্থায়ও চড় মারে। রেখা সাইডে গিয়ে পড়ে যায়। রেখা উঠে বলে, এখন তোমার আমার সন্তানেরও চিন্তা নেই। খুব ভালো বাবার দায়িত্ব পালন করলে। তোমার দিদি আর ভাগ্নের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি তোমাকে ভালোবেসেছিলাম। ভেবেছিলাম তুমি ওদের এত খেয়াল রাখছো, না জানি আমাকেও কতটা আগলে রাখবে। কিন্তু আফসোস, তুমি শুধুই ওদের খেয়াল রাখো, আর তুমি একটা ভালো ভাই, ভালো মামা আর ভালো ছেলে হলেও ভালো স্বামী হতে পারোনি। তাই তোমাকে আমার আর দরকার নেই। মঙ্গলসূত্র ছুঁড়ে মেরে বলে, নেও তোমার মঙ্গলসূত্র। বাচ্চা হওয়ার পরে ওরা শুধুমাত্র আমারই হবে, তোমার কোনো অধিকার থাকবে না। বলেই রেখা চলে যায়। সুরি এতটাই অবিবেচক আর এতটাই বোধ বুদ্ধিহীন যে এই অবস্থায়ও সে রেখাকে না আটকে বোকার মতো কান্না করে। গিরিজার আজ নিজেকে অনেক অপরাধী মনে হয়, কিন্তু তারও কিছুই করার থাকে না। কেউ একটাবার রেখাকে আটকায়ও না, আজও পরিবার। কয়েকদিন পর সুরির পরিবার রেখাকে মানাতে চায়, কিন্তু রেখা কারোর কথাই শোনে না। শুনবেই বা কেন? স্বামী যদি স্বামীর দায়িত্ব পালন না করে, তার থাকা না থাকা তো একই কথা। দাদা সুরিকে বলে, আমার 40 বছরের বিয়ে, এমন একটা দিন নেই যেদিন আমাদের ঝগড়া হয়নি, কিন্তু আমি কখনোই তোর দাদির গায়ে হাত তুলিনি। যখন কোনো দম্পতির ঝগড়া হয়, তোর দাদি বুক ফুলিয়ে বলে তার স্বামী কখনোই তার গায়ে হাত দেয়নি, এটাই আমার সম্মান। কিন্তু তুই সারা জীবনের জন্য সেই সম্মান হারিয়ে ফেলেছিস। আমি এতদিন ভাবতাম আমি তো দাদির খেয়াল রেখেছি, কিন্তু এখন বুঝতে পারছি আসলে সে আমার খেয়াল রাখতো, আমাকে আগলে রাখতো। সুই তার ভুল বুঝতে পারে। দাদা তার প্রিয়তমা স্ত্রীর এই অসুস্থতায় মুখে একটু হাসি ফোটাতে ফুলের গাছটা নিয়ে এসে দেখে সে রুমে নেই। পুরো বাসা খুঁজতে গিয়ে দেখে সে কিচেনে। এই অসুস্থ শরীর নিয়েও সে তার স্বামীর জন্য রান্না করতে গেছে। নারীরা আসলে এমনই হয়। দাদি বলে, এত চিল্লাচ্ছ কেন? কি ভেবেছো আমি মারা গেছি? দাদা বলে, তুমি সরো, রান্না আমি করব, তোমার থেকে আমার রান্না ভালো। দাদি না শুনলেও দাদা জোর করে রান্না শুরু করে দেয়। রান্না শেষে দুই বুড়ো বুড়ি আনন্দ করে রাতের খাবার খায়। আসলে স্বামী জাতি স্ত্রীর মূল্য ঠিক তখনই বোঝে যখন হয়তো বয়সের শেষ সময় হয়, আর নয়তো স্ত্রী হারিয়ে যায়। পরের দিন সকালে সুরির মা সুরিকে ডেকে বলে, তোর দাদি মারা গেছে। সুরি তাড়াতাড়ি দাদার বাসায় আসে। দাদা সুরিকে বলে, তোর দাদি তো ঘুমাচ্ছে, গতরাতে আমার জন্য তরকারি রেঁধেছিল, আমিও ওর জন্য মাছ রান্না করি, একসাথে বসে আমরা খেয়েছি, তরকারি অনেক ভালো হয়েছিল, এই জন্য পেট ভরে খেয়ে এখন ঘুমাচ্ছে। দাদার এই পাগল প্রায় অবস্থা দেখে সুরি কান্না করে দেয়। দাদির শেষকৃত্যের প্রস্তুতি চলছে। রেখাও তার পরিবার নিয়ে সেখানে আসে। পুরো গ্রামে শোকের ছায়া নেমে যায়। যেই দাদার সাথে কথা বলতে আসে, দাদার সবাইকে একই কথা বলে যে সে তো এখন ঘুমাচ্ছে, একটু পরেই জেগে উঠবে। সুরি রেখাকে দেখেও কোনো কথা বলে না। দাদাকে নিয়ে শেষ ক্রিয়াকর্ম করানোর জন্য চলে আসে। গোসল করানোর শেষে শাড়ি বদলাতে গেলে দাদা বলে, দাঁড়াও, বলেই আলমারি থেকে তাদের বিয়ের সেই শাড়িটা নিয়ে আসে। পরম যত্নে হলুদ বেটে স্ত্রীর মুখে মেখে দেয়। গত রাতে আনা সেই ফুলের গাছ এনে বলে, এটা আমি এখন কাকে পরাবো? সবাই দাদার এই অবস্থা দেখে শোকে স্তব্ধ হয়ে যায়। দাদির শেষকৃত্যের পর এই বড় বাসায় দাদা একদমই একা হয়ে যায়। তার ঘর আলো করে রাখা সেই স্ত্রী আজ আর নেই। বেশ কিছুদিন পরে স্ত্রীর শোকে দাদাও মারা যায়। কয়েকদিন পর রেখার ভাই রেখার শাশুড়িকে কল দিয়ে জানায় রেখার ডেলিভারি হয়ে গেছে। মা দৌড়ে গিয়ে সুরিকে বলে তার ছেলে হয়েছে। সুরি অনেক খুশি হয়ে যায়। তার দাদা দাদির কথা মনে পড়ে যায়। ভালোবাসাকে মূল্যায়ন করা, একে অপরের প্রতি সম্মান, যত্ন আর একটু বোঝাপড়া, এসবই তো সম্পর্ককে বাঁচিয়ে রাখে।
রাখে, কিন্তু সুরি রেখাকে সেসবের কিছুই দেয়নি, কারণ সে তো লাড্ডুকে নিয়ে ব্যস্ত ছিল। উল্টা রেখা তাকে বোঝাতে গেলে রেখাকে অপমান আর অবহেলা করে দূরে সরিয়ে রেখেছে। সুরি হাসপাতালে এসে দেখে তার পরিবার আর রেখার পরিবারের মধ্যে তর্ক চলছে। সুরির মা একবার তার পোতাকে দেখতে দিতে অনুরোধ করছে, কিন্তু রেখার মা কিছুতেই দেখতে দিবে না। সুরিকে দেখে রেখার মা বলে প্রথমে পরিবারকে পাঠিয়ে এখন নাটক করছে, যেন কিছুই জানে না। গিরিজা বলে ও আসলেই জানতো না যে আমরা এখানে এসেছি। রেখার মা বলে এসব নাটক আমরা বুঝি, আমার মেয়েকে কষ্ট দিয়ে এখন বাচ্চা হয়েছে শুনে সবাই মিলে নাটক করছো, তাই না? গিরিজা বলে আপনার আমার সম্পর্কে যা বলার বলেন, তবুও ওর কোনো দোষ নেই। সুরি দিদিকে বলে তুমি কেন ওদের সামনে হাত জোর করছো, তোমরা চলে যাও, আমি সামনে নিব। গিরিজা বলে সব দোষ আমার, আমি রেখার কাছে মাফ চাইবো। আমার যদি সন্তান নাও হতো আমি তবুও চাইতাম আমার ভাইয়ের যেন সন্তান হয়। আজ আমার ভাইয়ের সন্তান হয়েছে, আমি কি তাকে একবার কোলে নিয়ে আদর করতে চাইবো না? সুরি বলে কিন্তু তুমি কেন আমার জন্য মাফ চাইবে? গিরিজা কান্না করতে করতে বলে তুই তো আমার ভাই, আমার আরেক সন্তান, তাহলে আমি মাফ চাইবো না তো কে চাইবে? প্রথমে ভেবেছিলাম রেখার কাছে মাফ চাইবো, পরে ভাবলাম রেখাকে সাথে নিয়ে তোর কাছে মাফ চাইবো। আমি আমার ছেলের জন্য তোর ছবিতে মালা রেখে কি জঘন্য এক পাপ করেছি, তুই তবুও আমার উপর রাগ করিসনি। আমি আসলে ক্ষমার অযোগ্য, তাই আমি তোর জন্য আজ সবার পায়ে পড়ে ক্ষমা চাইবো। বলেই পাগলের মতো কান্না করতে করতে সবার কাছে মাফ চাইতে থাকে। গিরিজা কান্না করতে করতে বলে আমার ভাইটা জন্মের পরে তার বাবাকে দেখার সৌভাগ্য পায়নি, দয়া করে আজ তাকে তার নিজের সন্তানকে দেখার অধিকারটা কেড়ে নিবেন না। সুরি আর সহ্য করতে না পেরে মাথা নিচু করে কান্না করতে থাকে। রেখা রুমের দরজায় কেউ কর্নারলে দরজা খুলতেই লাড্ডুকে দেখে রেখা কষ্টে আরেকদিকে মুখ ফিরিয়ে কান্না করতে থাকে। এইটুকু বাচ্চার উপরে সে রাগ করে থাকতেও পারছে না, আবার তাকে মানতেও পারছে না। মাসুম লাড্ডু পাশের বেডে বসে রেখাকে মামি বলে ডাকতেই রেখা কষ্টে মুখ চেপে কান্না করতে থাকে। লাড্ডু একটু উকি দিতেই দেখে দুই দোলনায় দুইটা বাচ্চাকে শুইয়ে রাখা। সে খুশিতে লাফাতে লাফাতে দোলনার কাছে গিয়ে বলে আমার মিষ্টি লাড্ডু। সাথে সাথেই বাচ্চাদের কান্না থেমে যায়, তারা ঘুমিয়ে পড়ে। রেখা অবাক হয়ে তাকিয়ে থাকে। লাড্ডু তার মামার মতোই বলে তোমাদের কিন্তু মা বলার আগে আমাকে ডাকতে হবে, আমরা এক রকমের জামা পরবো, একসাথে ঘুরবো, তোমাদের যা লাগবে আমি এনে দিব, আমি তোমাদের অনেক ভালোবাসবো, জানো আমার জন্য মামা আর মামি কথা বলে না, সরি মামি। রেখার সব রাগ অভিমান নিমেষেই যেন শেষ হয়ে যায়, সে মুখ চেপে কান্না করতে থাকে। সুরি দরজার কাছে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে। অবুঝ লাড্ডু দুই বাচ্চার সাথে খেলতেই থাকে। সুরি চোখ মুছে দৌড়ে এসে তার বাচ্চাদেরকে দেখে হাসতে থাকে। লাড্ডু বলে তোমার তো কেবল একটাই ভাগ্নে, কিন্তু আমার কাছে দুইজন আছে। সুরি দুই বাচ্চাকে চুমু দিয়ে রেখার কাছে এসে বলে আমাকে মাফ করে দাও প্লিজ। রেখার এতটা কষ্ট হচ্ছে যে সে মুখ চেপে কান্না করতে থাকে। সুরি বলে তুমি আমাকে সব সময় বুঝিয়েছো যেন আমি তোমার বিষয়টা বুঝতে পারি, আমি নিজে একটু মানিয়ে নেওয়া বাদ দিয়ে উল্টা চাইতাম যেন তুমি সবসময় মানিয়ে নাও। লাড্ডুকে বোঝালে সেও হয়তো বোঝার চেষ্টা করত। সবার কাছে ভালো হতে গিয়ে আমি তোমার সাথে স্বার্থপরের মতো আচরণ করেছি, আমাকে মাফ করে দাও। বলেই তার পা ধরতেই রেখা লাফিয়ে উঠে বলে তোমাকে না মানা করেছি কখনো আমার পা ধরবে না? সুরি বলে আমার স্ত্রীর পা ধরবো না তো কার পা ধরবো? দাদা বলেছিল স্ত্রী এই পৃথিবীতে সবচেয়ে আপন আর ভালোবাসার মানুষ। দাদার মৃত্যুর পরে আমি তার কথার মর্ম বুঝেছি। রেখা শক্ত করে সুরিকে জড়িয়ে কান্না করতে থাকে। সুরি বলে খুব তো বলেছিলে আমাকে ছাড়া একা থাকবে, এখন কান্না করছো কেন? রেখা বলে তোমাকে ছাড়া থাকতে হলে আমি তো জীবনের মানেটাই হারিয়ে ফেলবো, আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। ফাইনালি সুরি আর রেখা দুজনে সব মান অভিমান ভুলে এক হয়ে যায়। দুইজন দুই বাচ্চাকে কোলে নিয়ে লাড্ডুকে চুমু দেয়। কয়েকদিন পরে বাচ্চার মুখে ভাতে রেখার ভাই আর লাড্ডুর মধ্যে মারামারি বেঁধে যায় যে কে বাচ্চাদেরকে আগে মুখে ভাত দিবে। সুরি বলে এক ভাগ্নের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আমার বিয়ে ভাঙতে বসেছিল, আর এদের কপালে দুইজন জুটেছে, না জানি এদের স্ত্রীর মার খেয়েই বাসা ছাড়া দশা হয় কিনা। সবাই তো হো হো করে হেসে দেয়। তারপর আর কি আমার গল্প ফুরলো, নোটে গাছটাও মুড়লো। আসলে প্রতিটা মেয়েই তার স্বামীকে নিজের করে পেতে চায়, আর এটাও চায় যেন তার মতো করেই তার স্বামী তাকে বুঝুক। সেই স্বামী যদি দুনিয়ার নজরে ভালো হতে গিয়ে স্ত্রী বাদে দুনিয়ার বাকি সবাইকে গুরুত্ব দেয়, তখনই শুরু হয়ে যায় আসল ঝামেলা। সারা জীবন শুনে এসেছি সংসার সুখী হয় রমণীর গুণে, এটার সত্যতা আজও দেখিনি। কারণ একটা সংসারকে সুখে রাখতে হলে স্বামী স্ত্রী দুইজনকে সমান এফোর্ট দিতে হয়, বুঝতে হয়, একে অপরের অনুভূতিকে সম্মান দিতে হয়, আর
সর্বোপরি ত্যাগ স্বীকার করতে হয়। এক হাতে যেমন তালি বাজে না, তেমনি একা মেয়ে কখনোই একজন স্ত্রী বা একজন স্বামী একা চেষ্টা করেই সংসারে সুখ আনতে পারে না। তাই ভাইয়ারা আর আপুরা সুখী জীবন কাটাতে হলে একে অপরকে গুরুত্ব দেন। আর ভাইয়েরা কখনোই ভুলে যাবেন না, আপনার স্ত্রী কিন্তু আপনাকে বিশ্বাস করে ভালোবেসেই তার পুরো পরিবার ছেড়ে এখানে এসেছে। তাই তাকে একটু গুরুত্ব দিলে মহাভারত অসুস্থ হয়ে যাবে না, উল্টা আপনারাই সুখে থাকবেন। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।